তো আমরা গত ক্লাসে 22 নাম্বার পর্যন্ত প্রোগ্রাম করছিলাম। আজকে আমরা করব 23 থেকে। তো 23 নাম্বার 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর প্রদর্শনে যোগফল বের করার প্রোগ্রাম। তো 1 থেকে 100 পর্যন্ত যোগফল যখন বলছে তখন এখানে কোশ্চেনটা আসলে দুই রকমের। আমাদের 20 নাম্বারে একটা প্রোগ্রাম করছিলাম সেম দেখতে 1 থেকে 100 পর্যন্ত। 23 নাম্বারটাও 1 থেকে 100 পর্যন্তই, কিন্তু দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে একটাই তোমাকে বলবে সিরিজ প্রিন্ট করতে। যেমন 20 নাম্বারটার কোশ্চেনটা ছিল এরকম যে 1 থেকে 100, তার মানে 1 2 3 4 5 করতে করতে 100 পর্যন্ত প্রিন্ট করতে হবে। এটা ছিল 20 নাম্বার প্রোগ্রাম। আর 23 নাম্বার প্রোগ্রাম হচ্ছে 1 + 2 + 3 + 4 + 100, এই যে এটা যোগফল কত হয় সেটা তোমাকে প্রিন্ট করতে বলছে। তো একটা হচ্ছে ডিরেক্টলি সিরিজ প্রিন্ট করতে বলছে, একটা হচ্ছে সিরিজের যোগফল বা সামেশন প্রিন্ট করতে বলছে। তো দুইটা সম্পূর্ণ ভিন্ন কোশ্চেন, কিন্তু একটা কোশ্চেনের সাথে আরেকটা লেস। যেমন 20 নাম্বার কোশ্চেনের সাথে লেস লাগাই দিলেই 23 নাম্বার কোশ্চেন ডিটেলাইজ এড করতে হয়, তাহলে 23 নাম্বারটা হয়ে যাবে। তো 20 নাম্বারটা আমরা যা করছিলাম সেটা হচ্ছে প্রথমে আমরা একটা ইনপুট নিব, x একটা ভ্যারিয়েবল ইনপুট দিলাম, কাউন্টার ভ্যারিয়েবল ইনপুট নেওয়ার পরে এটার ইনিশিয়ালাইজেশন করব x = 1। দেন আমরা একটা কন্ডিশন চেক করব, কন্ডিশন চেক করে দেখব যে x এর ভ্যালু কি, এটা সত্য কিনা, x এর ভ্যালু 100 থেকে ছোট কিংবা সমান কিনা। তো যদি এখানে ট্রু হয় তাহলে আমরা x এর সাথে 1 ইনক্রিজ করব এন্ড দেন আবার লুপের মধ্যে পাঠিয়ে দিব। আর যদি ফলস হয় সেক্ষেত্রে আমরা x এর ভ্যালু প্রিন্ট করব। দেন প্রোগ্রাম শেষ। এটা ছিল আমাদের 20 নম্বর প্রোগ্রাম। তো আমাদের 23 নম্বর প্রোগ্রামে যেটা হবে, 23 নম্বর প্রোগ্রামে হচ্ছে এই যে আমরা x এর ভ্যালু নিলাম, এখানে আরেকটা এক্সট্রা ভ্যালু নিব, সেটা হচ্ছে আমাদের s একটা এক্সট্রা ভ্যালু নিব। এক্সট্রা ভ্যালুটা নেওয়ার পরে আমরা এখানে s এর একটা ভ্যালু সেট করব, s = 0। কেন 0 রাখতেছি সেটা পরে বলবো। এন্ড দেন এখানে আরেকটা চেঞ্জ হবে, এখানে এই জিনিসটা হবে না। এই জিনিসটা না হয়ে আমাদের এখানে এটা আরেকটু বাড়বে, হবে না বলতে হবে, কিন্তু পরের লাইনে হবে। এটা বাড়বে, আরো বেড়ে s = s + x, তারপরে হচ্ছে এটা এখান থেকে এটা হবে না। ঠিক আছে? তো এখন এইটাই হচ্ছে আমার লেজ, যে লেজটার কথা বলছিলাম। এখানে আমরা লেজ বলতে এখানে আমরা যেটা নিছি সেটা হচ্ছে s ইনপুট নিছি, s এর ভ্যালু সেট করছি এন্ড দেন হচ্ছে আমরা এখানে s = s + x করছি। আর একটা জায়গায় চেঞ্জ হবে, সেটা হচ্ছে কি আমাদের এই যে আমরা x প্রিন্ট দিছিলাম এখানে s প্রিন্ট দিব। ঠিক আছে? এই তিনটা বা চারটা জায়গায় আমাদের চেঞ্জটা হবে, অ্যাকচুয়ালি চারটা জায়গায়। তো আমরা এখন একটু দেখবো যে কিভাবে চেঞ্জটা কেন হবে বা কি দরকার। দেখেন, যেহেতু যোগফল প্রিন্ট করতে বলছে, যোগফল মানে হচ্ছে সামকে আমরা s ধরে নিছি, আর কাউন্টার ভ্যারিয়েবল আমরা x ধরছিলাম, যেটা আমার লুপের মধ্যে কাউন্ট করতে আমাকে সাহায্য করবে। তো s = 0 রাখছি আর x = 1। x = 1 মানে তো আমরা জানি, কারণ x হচ্ছে কাউন্টার ভ্যারিয়েবল, আর এখানে যে শর্ত দেওয়া আছে 1 থেকে 100 পর্যন্ত যোগফল প্রিন্ট করতে বলছে, এই জন্য আমরা কাউন্টার ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজেশন করছি 1 এর থেকে। তো এই জন্য x এর ভ্যালু 1। আর তারপর শর্ত দিছে হচ্ছে x < 100, তার মানে x কন্ডিশন চেক করবে 100 এর সাথে মিলায় যতক্ষণ পর্যন্ত সত্য হবে ততক্ষণ পর্যন্ত সে লুপ চালাইতে থাকবে, আর যতক্ষণ লুপ চালানো শেষ হয়ে যাবে তখন সে মানে শর্ত মিলে যাবে, তখন সে লুপের থেকে বেরে প্রিন্ট করে দিবে। এখন আমাদের ছিল হচ্ছে x = x + 1, তার মানে আমরা দেখছি যে x এর মধ্যে x = x + 1 মানে x এর ভ্যালু যখন 1, পরে আবার লুপ ঘুরলে 2, পরে লুপ ঘুরলে 3, লুপ ঘুরলে 4, এইভাবে করতে করতে সে 100 পর্যন্ত পৌঁছায় যায় এক সময়। তো এটা আমরা দেখছি আগে বিগত প্রোগ্রামগুলোতে। তো এই প্রোগ্রামে যেটা লেজ সেটা হচ্ছে s = s + x।
তো এখানে x এর পরিবর্তে অনেকে i নাই, অনেকে অনেক কিছু নাই, তো আমরা x নিছি। s is equals to x plus x, এখন x যেহেতু দিছি তার মানে এখন আমরা দেখি ইকুয়েশনটা ক্যালকুলেশন করে যাব 10টা সংখ্যার ক্ষেত্রে, যেহেতু 100টা বলছে 10টা চেক করলে তো 100টা মিলে যাবে। তো আমাদের এখানে x এর ভ্যালু হচ্ছে 1, ওকে, x এর ভ্যালু যেহেতু 1 তাহলে s এর ভ্যালু হচ্ছে আমাদের ইনিশিয়ালি কত 0 আছে, তাহলে 0 প্লাস 1 আমাদের কাউন্ট করলে হবে হচ্ছে 1, তাহলে আমাদের s এর মধ্যে এখন একবার লুপ ঘুরে s এর মধ্যে চলে আসলো 1 0 এর পরিবর্তে। দ্বিতীয় ধাপে আবার যখন লুপ ঘুরবে, লুপ ঘোরার সঙ্গে সঙ্গে x এর ভ্যালু হয়ে যাবে 2, আর s এর যে 1 ছিল সেই 1 s এর জায়গায় বসে গেল, যেহেতু আমার s এর ওভারল্যাপ করে ভ্যারিয়েবল ওই ভ্যালু হচ্ছে 1, তো 2 প্লাস 1 ইকুয়ালস টু হবে 3। সেম x যখন 3 তে যাবে আবার লুপ ঘুরবে, তখন s এর ভ্যালু হবে হচ্ছে 3 প্লাস 3 ইকুয়ালস টু 6। আবার যখন x এর ভ্যালু 3 থেকে 4 এ আসবে, s এর ভ্যালু তখন 6 আর 6 প্লাস 4 ইকুয়ালস টু 10। তারপর যখন x বেড়ে 5 হবে তখন s এর ভ্যালু হবে হচ্ছে 10, 10 প্লাস 5 ইকুয়ালস টু 15 হয়ে যাবে s এর ভ্যালু। তো x এর ভ্যালু যখন 5 মানে 5টা সংখ্যার জন্য s এর যোগফল মানে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যার যোগফল হচ্ছে 15। তাহলে এবার আমরা আবার লুপ চালাবো, লুপ ঘুরাই, তাহলে যেহেতু আমার লুপের শর্ত 10 পর্যন্ত দিয়েছে, এটা আমার শর্ত ছিল, তো এই শর্তটা আমরা চেক করছি। 100 পর্যন্ত চেক করতেছি না কারণ আমাদের সময় লাগবে। তো এখানে 5 এর জায়গায় আমি 6 দিলাম, 6 হলে আমার আগের s এর মধ্যে ছিল 15, 15 আর 6 হচ্ছে 21। তারপর হচ্ছে আবার s এর ভ্যালু 7, আর এখানে আছে 21, 21 আর 7 হচ্ছে 28। এবার s এর মধ্যে আছে 28 আর x এর ভ্যালু হচ্ছে 8, তো 28 আর 8 হচ্ছে 36। 36 যেহেতু s এর ভ্যালু, তার মানে এখন x এর মধ্যে আছে হচ্ছে 9, আর 36 আর 9 হচ্ছে 45। আর যখন লুপ ঘুরে আবার 45 s এর ভ্যালু, আবার x এর ভ্যালু হবে 10, দেন হবে 55। তো আমরা দেখি একটু যোগ করে ক্যালকুলেটরে যে আমাদের যোগফলটা ঠিক আছে কিনা, প্রোগ্রামটা ঠিকমতো চলবে কিনা। ওয়ান প্লাস $55, তার মানে আমাদের যোগফল ঠিক আছে। তো আমি এখন বলবো s কেন আমরা 0 রাখছি। s 0 রাখার কারণ হচ্ছে s এর মধ্যে সামেশন হবে, মানে যোগফল থাকবে। এখন যেটা হয় যে বারবার মেমোরি রিড রাইট করতে করতে s এর বা একটা মেমোরি তো বারবার রিড রাইট হয়, একবারের মধ্যে মান রাখে আবার মুছে, যেহেতু প্রসেসরের মেমোরি কম, এই কারণে সে কি করে একই ভ্যারিয়েবল রেজিস্টারের মধ্যে বারবার মান মুছে ফেলে আবার রাখে। তো এই করতে করতে কি হয়, সেটার মধ্যে একটা গার্বেজ জমা হয়, গার্বেজ ফাইল। ঠিক আছে, তো গার্বেজ ফাইলটা কি করে মাঝে মধ্যে এমন হয় যে গার্বেজ ফাইলগুলা মুছে না, গার্বেজ ফাইলগুলা ওই মেমোরির মধ্যে ডাম্প হিসেবে থেকে যায়। তো যখন এখানে থাকে তখন সেই ভ্যালুটা আমার s এর ভ্যালু তো আমি 0 থেকে যোগ করতেছি, যেহেতু আমার এখানে বলছে s এর ভ্যালু x 1 থেকে 10 পর্যন্ত যোগ করতে। তো আমি যখন এখানে s এর ভ্যালু 0 থেকে শুরু করি তাহলে কিন্তু আমার অ্যাপ্রোপ্রিয়েট যোগফলটা হচ্ছে, কিন্তু আমি যদি এখানে s এর কোনো একটা ভ্যালু নিয়ে শুরু করতাম বা ও ক্যালকুলেট করা শুরু করতো, তাহলে কিন্তু সেই আমি কাঙ্ক্ষিত ফলাফল যেটা আমার 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার যে মানে যোগফলটা নিট যোগফল, সেটা কিন্তু আমার আসতো না। ধরো s এর ভ্যালু এখানে সে 10 অলরেডি আগের থেকে দিয়ে রাখছে s এর মধ্যে, ডাম্প হিসেবে রেখে দিছে, অথবা সে মুছতে ভুলে গেছে, এরকম হতেই পারে। তো তখন কি হবে, 10 এর সাথে 1 যোগ হয়ে 11 হয়ে যাবে এখানেই। তো আমার কিন্তু এখানে গোড়ায় গলদ যেটা বলে সেই ভুলটা হয়ে যাবে। তো এই জন্য এই ভুলগুলাকে বাদ দেওয়ার জন্য আমরা এই যে s এর মধ্যে ফোর্সফুলি 0 দিয়ে রাখি। ঠিক আছে, ফোর্সফুলি 0 দিলে কি হয়, সেই গার্বেজ ফাইল যেটা সে তৈরি করতে চাইছিল বা রেখে দিছিল, সেই গার্বেজ ফাইলটা ফোর্স করে মুছে ফেলা হয়, মুছে ফেলে ওইটার মধ্যে একদম ফাঁকা করে ফেলা হয় 0 দিয়ে। 0 মানে তো ফাঁকা। তো আমরা এখন এটার ক্লিয়ার একটা ফ্লো চার্ট আঁকবো। ক্লিয়ার ফ্লো চার্টটাকে আমি এটার একটা ব্যাখ্যা দিব। অ্যালগরিদম যেটা আমাদের অ্যালগরিদম, তো আমি আর মুখে বলবো, লিখে দিব না, তোমরা কি করে নিবা। তো প্রোগ্রাম শুরু করি। প্রোগ্রাম শুরু করার পরে আমরা এখানে ইনপুট s, আর এখানে আমি x এর পরিবর্তে নিচ্ছি i। দেন আমাদের এখানে দুটো ভ্যালু দিতে হবে। i এর ভ্যালু দিতে হবে হচ্ছে 1, যেহেতু আমার কোশ্চেন বলছে 1 থেকে 100 পর্যন্ত, আর s এর ভ্যালু হবে হচ্ছে 0। s এর পরিবর্তে অনেক কিছু নেওয়া যায়, t নেওয়া যায়,
অনেক কিছু নেওয়া যায়। তো এখন আমার কন্ডিশন চেক হবে, আমরা i এর মধ্যে 1 নিলাম, s এর মধ্যে 0 নিলাম। কন্ডিশন চেক হবে i is less than equals to 100। তার মানে i এর মান 100 থেকে ছোট কিংবা সমান। তাহলে এইটা যদি সত্য হয়, সত্য হওয়া মানে কি ইয়েস। i এর মান যদি 100 থেকে ছোট হয়, ছোট হওয়া মানে কি যে প্রথমে i এর মান কত 1, 1 তো অবশ্যই 100 থেকে ছোট, তার মানে এটা যদি সত্য হয় তাহলেই তো বাড়বেও। না, আর মিথ্যা হয়ে গেলে, যদি i এর মান 100 থেকে বড় হয়ে যায় বা সমান হয়ে যায়, সমান হয়ে গেলে বা বড় হয়ে গেলে, সমান হয়ে গেলে চলবে, কিন্তু বড় হয়ে গেলে কিন্তু i এর মান আর বাড়বে না, i এর মান ওখানে থেমে যাবে, কারণ ওইটা লুপটা ওখানে বন্ধ হয়ে যাবে, লুপ ব্রেক করবে ও প্রোগ্রাম থেকে বের হয়ে যাবে। তো এখানে আমাদের কি করতে হয় সেটা হচ্ছে i equals to i plus 1। i এর মান 1 করে ইনক্রিমেন্ট হয় বা বৃদ্ধি হয়। তো লুপের 3টা শর্ত আমরা দিয়ে দিয়েছি। এখানে এক্সট্রা একটা শর্ত লাগে, যেহেতু আমরা s এর মানে সামেশন ক্যালকুলেট করতেছি, তো আমাদের এখানে 1 করে বাড়ানোর পরে কি করবে, ও 1 করে বাড়ানোর পরে হচ্ছে s এর মধ্যে সেটা s এর মধ্যে যোগ করতে থাকবে, s এর সাথে ওই i এর মানটা যোগ হবে আর 1 করে বাড়তে থাকবে। এন্ড দেন আমার এখানে সেই লুপটা যাবে হচ্ছে এই কন্ডিশন বক্সের মধ্যে গিয়ে আমাদের যখন এই শর্ত যতক্ষণ সত্য হতে থাকবে এই এস দিয়েছি, ততক্ষণ পর্যন্ত সে এই চক্র আকারে আবার ওই কন্ডিশনে আসতে থাকবে, এভাবে চলতে থাকবে। তার প্রোগ্রামটা একটা লুপের মধ্যে চলে গেছে। তো এই লুপের মধ্যে যেটাকে আমরা বুঝাই এইভাবে দিয়ে, তো লুপের মধ্যে সে আসলে ঘুরতেছে। এখন যখন এটা মিথ্যা হয়ে যাবে, আমার শর্ত আর সত্য হবে না, 100-র বেশি হয়ে যাবে, তখন সে কি করবে, নো, তখন সে কি করবে, তখন সে লুপ ব্রেক করবে, ব্রেক করে সে আমার যে ফলাফলটা আমি চাচ্ছিলাম সেই ফলাফলটাকে আমাকে প্রিন্ট করবে, প্রিন্ট এফ। প্রোগ্রাম দেন শেষ। এইভাবে হচ্ছে কি আমরা লুপের সাহায্যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল বের করতে পারি। ঠিক আছে, তো এই ছিল আমাদের 23 নম্বর প্রোগ্রাম। তো 23 নম্বর প্রোগ্রাম আমরা যদি একটু অ্যালগোরিদমটা দেখি, এখানে হচ্ছে প্রোগ্রাম শুরু করি ধাপ নাম্বার 1। তো আমি ধাপ নাম্বার এখানে উল্লেখ করে দেই, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তো 8টা ধাপ আছে। তো 1 নম্বর ধাপে হচ্ছে ধাপ 1, এভাবে লিখবো, ধাপ 1 প্রোগ্রাম শুরু করি। ধাপ 2 এস এবং i ইনপুট নিই। 3 নম্বর ধাপে হচ্ছে i এর মান 1 এবং s এর মান 0 নির্ধারণ করি। 4 নম্বর হচ্ছে i এর মান যদি 100 থেকে কম কিংবা সমান হয় তবে 5 নম্বর ধাপে যাই, না হলে 7 নম্বর ধাপে যাই। 5 নম্বর ধাপে গিয়ে লিখবো i এর মান 1 করে বৃদ্ধি করি এবং 6 নম্বর ধাপে যাই। 6 নম্বর ধাপে কি লিখবো, s এর মান s এর সাথে i যোগ করি এবং 4 নম্বর ধাপে ফেরত যাই। আর 8 নম্বর ধাপে কি লিখবো, প্রোগ্রাম শেষ করি। 7 নম্বর ধাপে তো আমরা প্রিন্ট s এর মান প্রিন্ট করে এটা লিখবো, আর 8 নম্বর ধাপে প্রোগ্রাম শেষ করি। ঠিক আছে, তো এই ছিল আমাদের হচ্ছে 23 নম্বর প্রোগ্রাম। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল বের করার প্রোগ্রাম লেখো, এটা করছি আমরা এতক্ষণ। এখন আমরা করব হচ্ছে 24 নাম্বার, 5 থেকে -10। আমরা সেই সবগুলো প্রোগ্রাম শেষ করবো এখানে। তো এখানে অনেকগুলো প্রোগ্রাম মিল আছে, তো আমাদের এই জন্য সবগুলো আসলে করা লাগবেও না। তো 24 নাম্বার হচ্ছে 5 থেকে -10 পর্যন্ত সংখ্যাগুলোর প্রদর্শনের প্রোগ্রাম লেখো। 5 থেকে -10 বলছে, দেখো এটা কিন্তু রিভার্সে যাচ্ছে। তো যেহেতু রিভার্সে যাচ্ছে সেহেতু আমাদেরকে রিভার্স অনুসারে বানাতে হবে। আচ্ছা, এটা কোডিংটা করে নিই আমরা। 23 নম্বরে কোডিংটা করব। তো আমরা দুইটা ভ্যারিয়েবল দেব, একটা হচ্ছে s, একটা হচ্ছে i। s আর i নেওয়ার পরে আমরা এখানে s is equals to 0 দিব আর i is equals to 1 দিব। তারপর আমরা লুপ চালাবো, ফর ভুল করলাম এখানে, তো i এর ভ্যালু যে দরকার নেই। for i is equals to 1, i is less than equals to 100, i is equals to i plus 1।
তাহলে আমরা এখানে কি করব, s ইজ ইকুয়ালস টু s প্লাস i রাখবো এবং এখানে দেন আমরা প্রিন্ট করব বাইরে। আসলে আমরা যেটা করছি আমরা এর মধ্যে প্রিন্ট করে দিতাম, কিন্তু আমরা এখন আর এর মধ্যে প্রিন্ট করব না এই প্রোগ্রামের ক্ষেত্রে, কারণ আমি একটু পরে দেখাচ্ছি। %d s তো রান করলে দেখা যাবে ও আমাকে, আচ্ছা এখানে কি বলছে, ও আচ্ছা এটা ছোট হাতের s, এটা বড় হাতের s, যাই সমস্যা নেই। ও এখানে তাই এই যে 5050, তো এখানে যদি আমি এখানে 10 পর্যন্ত দিতাম, 10 পর্যন্ত দিলে কিন্তু শুধু 55 পর্যন্ত প্রিন্ট করতাম, শুধু 55 পর্যন্ত প্রিন্ট করছে। তো এইভাবে হচ্ছে আমরা যোগফল বের করবো। এখন আমরা এটা কেন বাইরে দিলাম, প্রিন্টএফটা ফর লুপের ভিতরে দিলাম না, কারণ হচ্ছে গিয়ে যদি আমরা ফর লুপের ভিতরে প্রিন্টএফটা দেই তাহলে যেটা হবে, ও প্রতিবার যে ক্যালকুলেশনটা করবে, প্রতিবার ক্যালকুলেট করে করে আমাকে আউটপুটটা দিতে থাকবে। আমি একটু যেভাবে দেখাচ্ছি হবে, সেইভাবে ব্যাকস্ল্যাশ দেওয়া লাগবে। দেখো প্রতিবার ও ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করে করে আমাকে, আমি যেভাবে দেখাচ্ছি যোগ করে করে, সেম ওয়েতেও আমাকে যোগ করে করে দেখাচ্ছে। কারণ কি, লুপের মধ্যে যে তোকে দিয়ে দিছি, ও প্রতিবার যত এই যোগ করবে, লুপ ঘুরবে, ঘুরে যোগ করবে, যোগ করে প্রিন্ট দিবে, আবার লুপে চলে যাবে। এইভাবে করতে করতেও 10 বার ঘুরবে। তো আমি প্রিন্টএফটা যদি ঠিক বাইরে দিই, আমি চাইছি ওর কাছে শুধুমাত্র যোগফল। এখন শুধু যোগফলের জন্য আমার লুপের ভিতরে দেওয়া লাগবে না, দরকার নেই। যদি আমি দেখতে চাই যে ও আসলে কিভাবে যোগ করতেছে, কত করে বাড়তেছে ও কিভাবে বাড়তেছে, সেটা দেখার জন্য আমাকে লুপের ভিতরে দিতে হবে। তো লুপের বাইরে দেওয়ার চেষ্টা করব, কারণ লুপের ভিতরে দিলে কিন্তু ও প্রতিটা সংখ্যা যোগ করবে আর আমাকে যোগফল দিতে থাকবে। তো আমি তো এটা চাই না, আমি চাইছি ফাইনাল আউটপুট যেটা, এটা 55। তো এটা পাওয়ার জন্য আমাদেরকে প্রিন্টএফটাকে লুপের বাইরে নিয়ে বসাতে হবে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা করবো। তো এখানে 100 পর্যন্ত রান করছি আমরা। এই হচ্ছে আমাদের 23 নম্বরের কোডিং। তো এখন তারপরে 24 নম্বর এটা করবো আমরা। 24 নম্বর আমাদের যেটা আছে সেটা হচ্ছে -5 থেকে -10, তার মানে ও রিভার্সে যাচ্ছে। তো 24 নম্বর 5 থেকে -10 মানে হচ্ছে আমাদের প্রোগ্রাম শুরু হয় 5-এ, শেষ হবে গিয়ে -10-এ। তার মানে 5 4 3, ধারাটা হচ্ছে এরকম 5 4 3 2 1 করতে করতে -9 -10 এরকম। তো আমাদের প্রোগ্রাম শুরু করি। ইনপুট নেই, এখানে তো আমাদের ধারার যোগফল বলে নেই, জাস্ট কোশ্চেনটা হচ্ছে এরকম যে 5 থেকে -10 পর্যন্ত সংখ্যা প্রদর্শন করতে বলছে, যোগফল বলে নেই আগেরটার মতো। প্রদর্শন করতে বললে তো সেটা আসলে 20 নাম্বারটা প্রোগ্রামটা যা আছে তাই। তো এখানে প্রোগ্রাম ইনপুট নিব হচ্ছে কাউন্টার ভেরিয়েবল আই, আর কিছু লাগবে না। দেন আমি এখানে আই এর মান ইনপুট নিব, আই ইজ ইকুয়ালস টু কত থেকে শুরু হয়েছে, 5 থেকে। তাহলে ইনিশিয়ালাইজেশন হচ্ছে 5 থেকে শুরু হবে, কত পর্যন্ত যাবে, -10। তো এখানে আমি এখন যেটা করব সেটা হচ্ছে কন্ডিশন দেখব, আই, দেখো এখানে আমার যে কন্ডিশন -10, -10 থেকে কিন্তু 5-এর মান বেশি, ঠিক আছে, 5-এর ভ্যালু বেশি। তো আমাদের এখানে কিন্তু ওই শর্ত দিলে হবে না, আমাদের এখানে শর্ত ঘুরা দিতে হবে। ঘুরা দিতে হবে এইভাবে, -10। তার মানে 5-এর মান, আই এর মান সবসময় -10-এর থেকে বেশি থাকবে। তো এটা যদি সত্য হয় তাহলে আমাদের, আমরা লুপের মধ্যে এখানে যেহেতু কমতেছে, রিভার্সে যাচ্ছে, তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে গিয়ে যে আমরা আয়ের মান 1 করে হ্রাস করব বা কমাবো, ডিক্রিমেন্ট, ঠিক আছে, কমায় তারপরে লুপে পাঠাবো। যেহেতু আমাদের রিভার্সে যাচ্ছে তো আমাদের এই কাজটা করতে হবে। এটা যদি ইয়েস হয় তাহলে এটা, আর নো হইলে আমাদের এখানেও আয়ের ভ্যালু প্রিন্ট করে দিবে, প্রিন্ট আই। প্রোগ্রাম শেষ, ঠিক আছে। তো
তো এখানে হচ্ছে আমাদের আয়ের মান 5, আয়ের মান গ্রেটার দেন ইকুয়ালস টু -10। তাহলে কি করবো, তাহলে এক করে কমাবে, কমাইতে কমাইতে 5, 4, 3, 2, 1 করতে করতে তো -10 গিয়ে পৌঁছাবে। তো কোডিংটা আমরা দেখি একটু। আমাদের এখানে কোডিং হচ্ছে আই দেওয়ার পরে ফর i ইকুয়ালস টু কত থেকে, 5 থেকে শুরু হয়েছে। i লেস দেন ইকুয়ালস টু কত, সরি গ্রেটার দেন ইকুয়ালস টু -10, আর i ইকুয়ালস টু i -1। printf %d, i। এখন রান করি আমরা। আচ্ছা, এখানে ব্যাকস্ল্যাশ দিতে হবে, ব্যাকস্ল্যাশ দিতে হবে কারণ এগুলো সব একসাথে জল খিচুড়ি হয়ে যাচ্ছে, পরপর সাজাই দিতে। এই 5 থেকে -10 পর্যন্ত আমাকেও প্রিন্ট করে দেখাইছে, ঠিক আছে। তো লুপের সাহায্যে আমরা রিভার্সেও যেতে পারি, ফরওয়ার্ডে যেতে পারি, যে কোনোভাবে যেতে পারি। এখন হচ্ছে আমরা দেখব পরের প্রোগ্রাম, যেটা আমাদের ফ্লোচার্ট তোমরা বাসায় বানিয়ে নিও এটা। তো আমরা এখন পরের প্রোগ্রামটা দেখব। 1 থেকে n পর্যন্ত 24 আর 25, এটা 25 নাম্বারটা হচ্ছে সিমিলার টু 20 নাম্বার। 1 থেকে 100 বলছে, এখানে 1 থেকে n বলছে। তো এখানে n বলছে, তার মানে হচ্ছে আমার এখানে কোনো কন্ডিশনের যে শেষ পর্যায়ে, ধারার শেষ মাথা, ওইটা দেয়া নেই এখানে। 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলো প্রদর্শনের প্রোগ্রাম। তাহলে 1 থেকে n যেহেতু বলছে, তার মানে আমার এখানে n এর ভ্যালু স্ক্যান করে নিতে হবে। আর 26 নাম্বারটা হচ্ছে সিমিলার টু 23 নাম্বার, যেটা 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল প্রদর্শন। জাস্ট এখানে এক্সটেন্ড হবে হচ্ছে এখানে n-টা স্ক্যান করে নিতে হবে। তো আমরা 25 নাম্বার দেখি আগে। আমরা এটা কোড করব না, ফ্লোচার্ট দেখবো জাস্ট। সরি, ফ্লোচার্ট করবো না, কোড করবো জাস্ট। তো এখানে আমরা প্রথমে কি করব, i নামক একটা ভ্যারিয়েবল দিব এবং আরেকটা ভ্যারিয়েবল দিব, সেটা হচ্ছে আমার n। দুইটা ভ্যারিয়েবল দিব। তো আমরা এখানে কিন্তু আগে কোনো লুপ ইসের মধ্যে n নেই নাই। এবার প্রথম n নিচ্ছি কারণ আমাদের 1 থেকে n পর্যন্ত বলছে। তো আমরা এখানে যেটা করব, স্ক্যান করব n এর মান। আমরা তো স্ক্যান ফাংশন শিখছি, %d অ্যাড্রেস অফ n। তো আমরা n এর ভ্যালু স্ক্যান করছি। n এর ভ্যালু স্ক্যান করার পরে আমরা এখানে লুপ চালাবো ফর i is equals to 1, then i is less than equals to n। তার মানে i এর ভ্যালু আমরা এখানে কি করতাম, আগে আমরা এখানে এই লাইনটা লিখতাম না, n স্ক্যান করতাম না এবং n এর ভ্যালু নিতাম এখানে 1 থেকে ধরো 100 পর্যন্ত বলছে, 200 পর্যন্ত বলছে, ওটা আমরা বসাই দিতাম। কিন্তু এখানে যেটা বলছে n পর্যন্ত, তার মানে ইউজার n এর ভ্যালু যেটা দিবে আমার লুপটা তত পর্যন্ত চলবে। i is equals to i plus 1। আমরা এখন সেটার জন্য এখন তাহলে printf %d, i। সব ঠিক আছে, কোনো চেঞ্জ নেই, ব্যাকস্ল্যাশ দেই নেই, সব ঠিক আছে, কোনো চেঞ্জ নেই। জাস্ট চেঞ্জটা হচ্ছে এখানে যে আমরা একটা n এর ভ্যালু এক্সট্রা ইনপুট দিচ্ছি। তাহলে এখানে যে 20 নাম্বার যেটা আমরা করছিলাম, 22, আচ্ছা 18 নম্বর দিয়ে দেখাই, বা 20 নম্বর তো তোমরা করছিলে আমার বাসায়। তো আমি এটাতে দেখাচ্ছি 20, এই যে 20। তো এখানে 20 নাম্বারে যেটা করছিলাম, যে আমরা এখানে এই x নিছিলাম, জাস্ট এগুলো তো পরে লিখছি, জাস্ট x নিছিলাম। x এর সাথে এখানে n নামক একটা ভ্যারিয়েবল ইনপুট দিব এবং n এর ভ্যালু এখানে দিব না আমরা, কারণ আর এখানে লিখবো হচ্ছে x is less than equals to n এই জায়গাটায়। আর বাকি সব যা সেম থাকবে, মানে এটা দেখাই বা আমরা যে এটা দেখাই এই সেম জিনিস, জাস্ট এখানে যে আমরা -10 এর ভ্যালু যেটা আছে, এই -10 এর ভ্যালুর পরিবর্তে এখানে আমরা n দিব। আর উপরের বক্সে আমরা একটা n ইনপুট নিব, যেটার মান দেব না আমরা, কারণ মান ইউজার দিবে। আর বাকি সব সেমই আছে, বাকি আগের মতোই থাকবে, এগুলো তো চেঞ্জ হবে না। তো রান করি, রান করলে দেখবো আমাকে সে n এর ভ্যালু যাচ্ছে, n এর ভ্যালু আমাকে চাচ্ছে। তো আমি n এর ভ্যালু দিলাম হচ্ছে 15। দেখো 1 থেকে 15 পর্যন্ত প্রিন্ট করছে। আমি যদি আবার রান করি, দেই 1000, দেন 1000 পর্যন্ত প্রিন্ট করবে, ঠিক আছে। আমি যদি দেই 10,000 দিতে মনে হয়, আচ্ছা আমি যদি দেই এখানে 153, তাহলেও 153 পর্যন্ত রান করে গিয়ে বসে থাকবে।
কারণ আমি n এর ভ্যালু ইনপুট দিচ্ছি হচ্ছে n 153, তাই n এর ভ্যালু যা হবে এখানে ও তত পর্যন্ত আমাকে আউটপুট দিবে, এর বেশিও দিবে না কমও দিবে না, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা এটা করতে পারি। সেম আমরা 26 নাম্বারটা সেম নিয়মে করব। 26 নাম্বারটা চেঞ্জ যেটা হবে সেটা হচ্ছে আমরা এর আগে এখানে 26 নাম্বারটা 23 নাম্বারটা দেখি, তাহলে আমাদের ক্লিয়ার হবে। এই 23 এখানে আমরা দুইটা ভ্যারিয়েবল নিয়েছিলাম এস আই, এবার হচ্ছে আরেকটা ভ্যারিয়েবল নেব এন। তার মানে যেহেতু আমাদের বলছে যে এন তম পদ পর্যন্ত, তার মানে আমাদেরকে এন এর ভ্যালু ইনপুট নিতে হবে, এবং এন এর ভ্যালু হবে হচ্ছে ওই যে আগের মতো স্ক্যান করে শর্ত হবে আই ইজ লেস দেন ইকুয়ালস টু এন। এখানে আর 100 থাকবে না, আই ইজ লেস দেন ইকুয়ালস টু এন হয়ে যাবে। তো তাহলে কি হবে, তাহলে হচ্ছে সে আমাকে এন তম পদ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল আমাকে আউটপুট দিয়ে দিবে। তো এন তম পদ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল আউটপুট দেওয়ার জন্য আমাদের এখানে জাস্ট চেঞ্জ যেটা করতে হবে, এই কোডের ক্ষেত্রে একটা এস নিতে হবে, আর এস এর ভ্যালু আমি এখানে সেট করে দিলাম হচ্ছে 0, এন করে দিলাম। সেম আর কোনো চেঞ্জ নেই। আর একটা চেঞ্জ আছে, সেটা হচ্ছে এই যে এখানে আমরা প্রিন্ট করতাম সেই প্রিন্টারে বাইরে দিয়ে দিব, আর এখানে s ইজ ইকুয়ালস টু s প্লাস i, i n s ইকুয়ালস টু 0। এখানে আমরা স্ক্যান করছি n এর ভ্যালু, i ইজ লেস দ্যান ইকুয়ালস টু n, s ইকুয়ালস টু s প্লাস i রান করো, দেখি 100 পর্যন্ত প্রথমে দেখি আমার প্রোগ্রাম ঠিক থাকে কিনা। 100 কোডে বলেছি, ও ঠিকই আছে, আমি এখানে তো i এর ভ্যালু প্রিন্ট করছি, আমি তো s এর ভ্যালু, হ্যাঁ s। এবার রান করি, আমি এখানে দিলাম হচ্ছে 100, এই যে 5050, দেন রান করি আমি 10 55, দেন রান করি আমি 153 দিয়ে। 153 পর্যন্ত সংখ্যার যোগফল হচ্ছে 11781। তারপরে আমি দিব হচ্ছে ধরো 20000 পর্যন্ত সংখ্যার যোগফল হচ্ছে এত। এইভাবে হচ্ছে কি আমাদের দুইটা প্রোগ্রাম করে ফেললাম, n তম পদ ইনপুট নিয়ে ধারা প্রিন্ট করা, n তম পদ ইনপুট নিয়ে সামেশনটা প্রিন্ট করা, এই দুইটা প্রোগ্রাম আমাদের করলাম আজকে। তো এখন আমাদের এই দুইটা প্রোগ্রাম করা হয়ে গেলে আরো দুইটা প্রোগ্রাম আছে সহজ, সেটা হচ্ছে 27 এবং 28। তো 27 এবং 28 একটা প্রোগ্রাম দেখালে দুইটা পারবা, লুপ ব্যবহার করে জোড় সংখ্যা প্রদর্শন। এখানে লুপ ব্যবহার করে জোড় সংখ্যা একটা হচ্ছে লুপ ব্যবহার করে বিজোড় সংখ্যা প্রদর্শন। তো লুপ ব্যবহার করে জোড় এবং বিজোড়ের মধ্যে পার্থক্য কি, সামান্য একটা পার্থক্য আছে লুপ ব্যবহার করে। তো আমরা একটু ফ্লোচার্টটা দেখি দুইটারই। তো এটা হচ্ছে 27, হচ্ছে জোড়, তো এখানে কি হবে, আর এটা হচ্ছে 28 করবো এই পাশে, বেজোড়। তো প্রোগ্রাম শুরু করি। যেহেতু লুপ চালাতে হবে তার মানে আমার কাউন্টার ভেরিয়েবল লাগবে একটা। কাউন্টার ভেরিয়েবলে ভ্যালু দিতে হবে। এখন কথা হচ্ছে জোড় সংখ্যা প্রিন্ট করতে বলছে, তো জোড় সংখ্যা যেহেতু প্রিন্ট করতে বলছে তার মানে জোড় সংখ্যা শুরু হয় 0 থেকে, তাহলে আমি i এর ভ্যালু নিব হচ্ছে এখানে 0 নট 1। দেন আমার এখানে কি হবে, কন্ডিশন চেক হবে। এখন কত পর্যন্ত প্রিন্ট করব আমি জানি না কত পর্যন্ত, আমি ধরে নিলাম এখানে 100 পর্যন্ত বলছে প্রিন্ট করতে, এখানে কোনো যদিও লিমিট দেয়া নেই, তাই এখানে আমি ধরে নিলাম যে 100 পর্যন্ত বলছে। তো এখানে আমরা n ইনপুট নিয়েও করতে পারি, কোনো সমস্যা নেই। যদি সত্য হয় তাহলে কি করবে, i এর মান বাড়াবে। কত করে বাড়াবে, 2 করে বাড়াবে। কেন, কারণ হচ্ছে i এর মান ওই জোড় সংখ্যাগুলো 2 করে বাড়তে থাকে 0 থেকে। দেন আমি আবার কন্ডিশন চেক করতে পাঠাবো, আর যদি মিথ্যা হয়ে যায় শর্ত, তখন আমি i এর ভ্যালু প্রিন্ট করে দিব, প্রিন্ট i। প্রোগ্রাম শেষ। এইভাবে হচ্ছে আমরা জোড় সংখ্যা প্রদর্শন করতে পারবো, যে কোনো সংখ্যা থেকে যে কোনো সংখ্যা পর্যন্ত। সেম যদি বেজোড়টা প্রিন্ট করতে বলে, বেজোড় আর জোড় সেম জিনিস, কোনো চেঞ্জ নাই। প্রোগ্রাম শুরু করব, i এর ভ্যালু ইনপুট নিব। এখন এখানে কত ইনপুট নিব, আগের বার তো 0 নিয়েছিলাম, বেজোড় সংখ্যা শুরু হচ্ছে 1 থেকে, তো এই জন্য i ইকুয়ালস টু 1 নিব। তারপরে আমরা কন্ডিশন চেক করব,
এইটা মনে করো 100 পর্যন্ত বলছে, 100 পর্যন্ত লিখলাম, কোনো সমস্যা নেই। দেন ও কি করবে, যদি সত্য হয় তাহলেও প্রোগ্রামটা 2 করে বাড়াবে, দেন লুপে ফেরত যাবে, আর না হলে আর হলো প্রিন্ট করে দিবে। এই হচ্ছে আমার লুপ ব্যবহার করে বেজোড় সংখ্যা প্রদর্শনের একটা প্রোগ্রাম। ঠিক আছে, তো এখানে চেঞ্জ কোথায়, চেঞ্জ হচ্ছে এই যে এইটুকু, এখানে 0 নিচ্ছে আর এখানে 1 নিচ্ছে, আর কোনো চেঞ্জ নেই, আর যা আছে সব সেম। তো কোডিংটা যদি দেখি আমরা, এটা হচ্ছে আমরা 28 নাম্বারটা করতেছি, 27 নাম্বারটা করতেছি। 27 নাম্বার যেটা আমাদের জোড় সংখ্যা প্রদর্শন করতে বলছে সেটা। তো 27 নাম্বার i equals to 0, i is less than equals to 100, i is equals to i plus 2। অন্য প্রোগ্রামগুলোর সাথে পার্থক্য হচ্ছে এখানে আমরা 2 করে বাড়াচ্ছি। দেন printf %d \n comma i। যতগুলো জোড় সংখ্যা আছে সবগুলোকেও প্রিন্ট করে দিছে, 0 থেকে শুরু করে যত জোড় সংখ্যা আছে সবগুলোকে প্রিন্ট করছে, কারণ আমি ওকে 2 করে স্কিপ করতে বলছি। এখানে চেঞ্জ হবে 27 নম্বরে, আর 28 নম্বরে একটাই চেঞ্জ, এখানে হচ্ছে i এর মান 1 থেকে শুরু করতে হবে। 27 নম্বরের ক্ষেত্রে i এর ভ্যালু শুরু হবে 1 থেকে, 28 নম্বরের ক্ষেত্রে i এর ভ্যালু 27 নম্বর থেকে শুরু হবে 0 থেকে, 28 নম্বরে শুরু হবে 1 থেকে। রান করি, এই যে 1 থেকে শুরু করছে, 1 3 5 7 9 11 13 করতে করতে ও 99 পর্যন্ত আসছে। এভাবে হচ্ছে আমরা লুপের সাহায্যে বেজোড় সংখ্যা প্রিন্ট করতে পারি। তো এই ছিল আমাদের কত পর্যন্ত, 28 নাম্বার পর্যন্ত প্রোগ্রাম। আর আমাদের এখন 4টা প্রোগ্রাম বাকি আছে, এদের মধ্যে 3টা খুব ইম্পর্টেন্ট, আর 32 নাম্বারটা আজ পর্যন্ত পরীক্ষা দেখিনি আমি কখন আসছে, প্রাইম নাম্বার। তো 29 30 31 হচ্ছে আমাদের বাকি থাকতে গেলে, আর 32 নাম্বারটা আমি জাস্ট কোডটা বুঝাই দিব, কোড করবো না। 29 30 31, বেশ করে 29 আর 30, 29টা বেশি আসে পরীক্ষায়, 31টা মাঝে মধ্যে আসে। তো আমরা বাকি যে প্রোগ্রামগুলো আছে এটা এখনই দেখব, কিন্তু আমাদের মিটিং এর টাইম আছে মাত্র 1 মিনিট 48 সেকেন্ড। তো আমরা মিটিংটা ক্লোজ করে দিচ্ছি, পরের মিটিংয়ে তোমরা আবার জয়েন করো। তো আমাদের এখন 29 নম্বর প্রোগ্রামটা করব, গসাগু নির্ণয় প্রোগ্রাম। তো গসাগু নির্ণয় প্রোগ্রামটা তো এখানে গসাগু দুইভাবে নির্ণয় করা যায়। একটা হচ্ছে গিয়ে যদি দুইটা সংখ্যা দেওয়া থাকে, দুইটা সংখ্যার মধ্যে গসাগু বের করতে হয়, যেটাকে ইংলিশে জিসিডি বলে, জিসিডি অথবা এইচসিএফ, দুইটা নামেই ডাকে। তো 29 নাম্বারটা করলে আমরা 30 নাম্বারটা পারবো। ঠিক আছে, 29 এবং 30 দুইটা জাস্ট সামান্য পরিবর্তন করলেই এই দুইটাকে পারা যায়। ঠিক আছে, তো 29 যদি আমরা ট্রাই করি, মানে বুঝি, তাহলে 30 নাম্বারটা জাস্ট দুইটা চেঞ্জ করলে 30 নাম্বারটা হয়ে যাবে। তাহলে 29 নাম্বারটা যেটা বলছে আমাদের সেটা হচ্ছে যে জিসিডি বের করতে। তো জিসিডি বের করার জন্য আমাদের এখানে ফর্মুলাটা হচ্ছে, আমরা যদি দুটো সংখ্যা দেওয়া থাকে, ধরো 16 আর হচ্ছে 4, তো আমরা যেটা করব দুটো সংখ্যার মধ্যে ছোট সংখ্যা বের করব। তো আমি ধরলাম যে তো দুটো সংখ্যার মধ্যে ছোট সংখ্যা বের করার, বড় সংখ্যা বের করার প্রোগ্রাম আমরা করছি 14 নাম্বারটা। তো আমরা এখানে 14 নম্বরের উল্টা যেটা আছে, ছোট সংখ্যা বের করা, ওটা বড় সংখ্যা বের করছে, কেন ছোট সংখ্যা। তাহলে 16 আর 4 এর মধ্যে ছোট সংখ্যা হচ্ছে 4। তাহলে আমি ধরো এই এই যে 16 যেটা, সেটা হচ্ছে x, আর 4 হচ্ছে y। তো আমি যেটা করব, নতুন একটা ভ্যারিয়েবল নিব যেটা হচ্ছে z। z এর মধ্যে সেই ছোট সংখ্যাটা রেখে দিব। তাহলে z ইজ ইকুয়ালস টু কোনটা হবে, z ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে y। তাহলে
এই y এর ভ্যালু z এর মধ্যে ট্রান্সফার হয়ে যাবে বা কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, y এর ভ্যালু y তে থাকবে প্লাস z এর তেও y এর ভ্যালু গিয়ে জমা হবে। তাহলে আমাদের ছোট সংখ্যা 4। এখন যেটা করব আমি যে 4 দিয়ে মানে ছোট সংখ্যা যেটা z দিয়ে আমি কি করব, প্রথমে x কে ভাগ করব। তাহলে z এর ভ্যালু কত 4, x এর ভ্যালু হচ্ছে 16। তাহলে 4 দিয়ে 16 কে ভাগ করলে হয় হচ্ছে ভাগফল 4 হয়, 4 4 16, আর ভাগশেষ হয় হচ্ছে তোমার 0। আমার এটা দেখা লাগবে যে আমার ভাগশেষ কত আসছে। সেম আমি ওই যে z দিয়ে আমি আবার y কে ভাগ করব। z এর মধ্যে আছে 4, এখানে আছে হচ্ছে 4। তাহলে z দিয়ে y কে ভাগ করলে ভাগফল হয় 1 আর ভাগশেষ 4ই হয়, তার মানে এখানে ভাগশেষ 0। তাহলে আমি বলতে পারবো যে আমাদের z ই হচ্ছে গিয়ে কাঙ্ক্ষিত গসাগু বা জিসিডি। যদি সেটা না হয় তাহলে আমি কি করব, তাহলে আমি এক এক করে কমাবো। যেমন আমাদের আরেকটা উদাহরণ দেখি, 16 আর 5। 16 আর 5 এই দুটোর মধ্যে আমাদের ছোট সংখ্যা কোনটা? ছোট সংখ্যা হচ্ছে 5। তো 5 হচ্ছে আমাদের এখন তাহলে z এর মধ্যে থাকবে। তো আমি 5 দিয়ে প্রথমে 16 কে ভাগ করব। 16 কে 5 দিয়ে ভাগ করতে গেলাম, দেখলাম যে এখানে ভাগশেষ শূন্য হচ্ছে না, এখানে 1 থাকতেছে ভাগশেষ। তো 1 যেহেতু থাকতেছে তার মানে হবে না। আর 5 দিয়ে কিন্তু 5 কে ভাগ যায়, 5 1 কে 5, এটা 0 হয়, কিন্তু এটা হচ্ছে না। তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে z এর থেকে 1 কমায় দিতে হবে। ঠিক আছে, আমরা প্রোগ্রামের মধ্যে z এর থেকে 1 মাইনাস করে দিব। তাহলে এখন z এর মধ্যে কত থাকবে? আগে ছিল 5, এখন মাইনাস 1 হয়ে যাবে 4। তাহলে এখন 4 দিয়ে আবার 16 কে ভাগ যায়, শূন্য শূন্য হয়, নিঃশেষে বিভাজ্য হয়। 4 দিয়ে 5 কে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় না। যেহেতু আমার কোনো একটা হইছে একটা হয় না, এরকম হলে হবে না, দুইটাই হইতে হবে। তো আমাদের এটা তো হয় নাই, আমরা কি করব, আবার এখানে z এর থেকে 1 মাইনাস করব। 4 - 1 = 3। তো এখন z এর মধ্যে আছে 3, 3 দিয়ে 16 কে ভাগ করব, 3 দিয়ে 5 কে ভাগ করব, 3 দিয়ে 16 কে, 3 দিয়ে 5 কে। তো একটাও নিঃশেষে বিভাজ্য হবে না, দুইটারই ভাগশেষ কিছু না কিছু থাকবে। তো আমাদের এই জন্য তাহলে এখানেও হবে না। আবার কি করব, আবার আমরা লুপ চালাবো। লুপ চালায় এবার 3 থেকে 1 মাইনাস করে 2 তে নিয়ে আসবো। তো আমরা দেখতেছি 16 আর 2, 16 কে 2 দিয়ে ভাগ করলে সেটা 8 হয়, ঠিক আছে, নিঃশেষে বিভাজ্য হয়েছে। কিন্তু 16 কে এই 5, 2 দিয়ে 5 কে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় না, তার মানে আমার এইটাও হবে না। এবার কি করব, আবার মাইনাস করব, আবার লুপ চালায় 2 এর থেকে 1 কমায় 1 এ নিয়ে আসবো। তো দেখবো 1 দিয়ে যদি 16 কে ভাগ করি তাহলে নিঃশেষে বিভাজ্য হয়েছে, 1 দিয়ে যদি আমি 5 কে ভাগ করি তাহলে নিঃশেষে বিভাজ্য হয়েছে। তো আমরা জানি যে কোনো সংখ্যার কমন গসাগু হচ্ছে 1। তো আমরা এই জন্য এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছি যে যতক্ষণ না পর্যন্ত, কারণ আমরা যখন দেখছি যে কোনো ভাগ হচ্ছে না, 16 বা 5 এর কোনোটারই গসাগু মিলতেছে না, যেটার কোনোটাই মিলতেছে না, তখন আমরা কি করি, তখন আমরা এখানে বলে দেই যে 16 আর 5 এর গসাগু হচ্ছে 1। কারণ এটার কমন একটাই সংখ্যা থাকে, সেটা হচ্ছে 1, আর বাকিগুলো কোনোটাই সংখ্যা মিলে না। 16 এর ক্ষেত্রে 4টা 2, আর 5 এর ক্ষেত্রে মনে করো শুধু 5 × 1 × 1। তো এই একই মিলে, বাকিগুলো আর মিলে না। তো এই কারণে আমরা কমন গসাগু হচ্ছে 1 বলে দিই। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের গসাগু করার ফর্মুলা। তো আমরা ফ্লোচার্টটা দেখবো, ফ্লোচার্ট দেখে আমরা কোডিং এ চলে যাব। দেখো, প্রোগ্রাম শুরু করি। এটা হচ্ছে 29। তো প্রোগ্রাম শুরু করার পরে আমাদের এখানে ইনপুট নিতে হবে, x y দুইটা ইনপুট নিলাম। ইনপুট নেওয়ার পরে আমরা স্ক্যান করে নিব, তাই আমরা এখানে বললাম না ইউজার কিছু ইনপুট নেওয়ার কথা বললাম না। x যদি y এর থেকে ছোট হয় তাহলে ইয়েস হলে একটা কাজ হবে, আর নো হলে একটা কাজ হবে। x যদি y এর থেকে ছোট হয় তাহলে আমি কি করব, তাহলে আমি z = x করব, আর যদি না হয় তাহলে আমি z = y করব। কারণ x যদি y এর থেকে ছোট হয় তাহলে x ছোট, না হলে y ছোট। যেন আমরা দুটোকে কমন করে দিব কানেক্টরের সাহায্যে, করে দিয়ে আবার নিচে আসবে, এসে আবার কন্ডিশন চেক করব। এবার যে কন্ডিশনটা চেক করব সেটা হচ্ছে ভাগের কন্ডিশন। আমরা এতক্ষণ কিন্তু ছোট সংখ্যা বের করছি, এখন যেটা করব সেটা হচ্ছে x কে z দিয়ে ভাগ করে ভাগশেষ শূন্য হয় কিনা দেখব, এবং y কে z দিয়ে ভাগ করে ভাগশেষ শূন্যের সমান হয় কিনা সেটা দেখব। তো যদি এটা সত্য হয়, বা হ্যাঁ, তো যদি এটা সত্য হয় তাহলে আমরা কি বলবো, তাহলে আমরা বলবো যে আমাদের কাঙ্ক্ষিত যে গসাগু প্রিন্ট
জেড ইজ দ্য জিসিডি, দেন আমার প্রোগ্রাম শেষ করে দিব। কিন্তু যদি সেটা না হয়, নো হয়, তাহলে কি করব? তাহলে আমরা এই যে জেড ছিল, জেড এর থেকে 1 মাইনাস করে দিব। জেড ইজ ইকুয়ালস টু জেড মাইনাস 1 করে আমরা আবার এখানে পাঠাবো। তো প্রতিবার জেড এর মান কমতে থাকবে, যতক্ষণ পর্যন্ত না হবে জেড এর মান কমতে থাকবে এক এক করে, কমতে কমতে 1 কমে গেলে 1 দিয়ে তো সে যে কোনো সংখ্যা ভাগ করা যায়, তাই 1 কমে আর যাবে না, সে 1 পর্যন্ত থাকবে, থেকে প্রিন্ট করে দিবে জেড, জেড এর মান 1 ইজ 1 ইজ দ্য জিসিডি। এইভাবে হচ্ছে আমাদের এই ফ্লোচার্টটা করলাম। তো আমাদের মার্কিং করলে প্রোগ্রাম শুরু করি, এক্স ওয়াই ইনপুট নেই, এক্স এর মান যদি ওয়াই থেকে কম হয় তাহলে 4 নম্বর ধাপে যাই, না হলে 5 নম্বর ধাপে যাই। 4 নম্বর ধাপে হচ্ছে এক্স এর মধ্যে জেড এর মধ্যে ওয়াই রাখি, 5 নম্বর ধাপ হচ্ছে এক্স এর জেড এর মধ্যে এক্স রাখি। দেন 6 নম্বর ধাপ হচ্ছে এক্স কে জেড দ্বারা ভাগ করে ভাগশেষ 0 এবং ওয়াই কে জেড দ্বারা ভাগ করে ভাগশেষ 0 সমান কি? যদি হ্যাঁ হয় তাহলে 7 নম্বর ধাপে যাই, না হলে আমরা 8 নম্বর ধাপে যাই। 7 নম্বর ধাপে কি লিখবো? জেড এর মান, জেড হচ্ছে আমাদের গসাগু, প্রিন্ট করি, জিসিডি প্রিন্ট করি। আর না হলে 8 নম্বর লিখবো জেড থেকে 1 বিয়োগ করি এবং 6 নম্বর ধাপে ফেরত যাই। আর 9 নম্বর ধাপে লিখবো হচ্ছে প্রোগ্রাম শেষ করি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ফ্লোচার্ট এই গসাগুর ক্ষেত্রে। তো আমাদের এখন কোডিংটা আমরা দেখব। তো এখানে কোডিংটা দেখার জন্য আমাদের এখানে প্রথমে ভ্যারিয়েবল 3টা নেওয়া লাগবে, এক্স ওয়াই জেড। 3টা ভ্যারিয়েবল দিলাম, এবার স্ক্যান করব 3টা ভ্যারিয়েবলের মান। স্ক্যান করলাম। এখন হচ্ছে আমরা এই দুটোর মধ্যে কন্ডিশন দেব। কন্ডিশন বসায় ইফ এক্স ইজ লেস দেন ওয়াই, তাহলে কি করব আমরা? তাহলে জেড ইজ ইকুয়ালস টু এক্স, এলস জেড ইজ ইকুয়ালস টু ওয়াই। ঠিক আছে, তাহলে এক্স যদি ওয়াই থেকে কম হয় তাহলে জেড এর মধ্যে এক্স রাখবো, আর না হলে জেড এর মধ্যে ওয়াই রাখবো। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আবার একটা ইফ ফাংশন নিব। ইফ ফাংশন কল করে আমাদের এক্স পার্সেন্ট জেড ইজ ইকুয়ালস টু 0 এবং ওয়াই পার্সেন্ট জেড ইজ ইকুয়ালস টু 0 কিনা সেটা চেক করব। মানে এক্স কে জেড দ্বারা ভাগ করলে এবং ওয়াই কে জেড দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হয় কিনা। যদি হয় তাহলে আমি বলবো প্রিন্টএফ জেড, জেড মানে হচ্ছে গিয়ে আমাদের যে জেড এর ভ্যালু, তাহলে পার্সেন্ট ডি ইজ দ্য জিসিডি। এখানে পার্সেন্ট ডি কাকে বোঝাচ্ছি? আমি জেড কে বোঝাচ্ছি। আর যদি তাই না হয় এলস কি করবো আমি? এলস আমি হচ্ছে এখানে তোমার জেড ইকুয়ালস টু জেড মাইনাস 1 করবো। ঠিক আছে, জেড ইকুয়ালস টু জেড মাইনাস 1 করবো। ঠিক আছে, এখন জেড মাইনাস 1 করলেই তো হবে না, ওকে তো আবার ওই শর্ত চেক করতে পাঠাইতে হবে। তো আমি এখানে একটা নতুন নিজের মতো করে একটা ফাংশন বানাবো। সেই ফাংশনটার নাম দিব আমি সাকিব, আমার নামে দিচ্ছি। ঠিক আছে, সাকিব দিয়ে একটা কোলন দিব। আর এখানে আমি কি করবো? আর একটা ফাংশন দিব গো টু সাকিব। তাহলে আমি কি করলাম এখানে, যে যখনই সে 1 মাইনাস করবে আবার সে কি করবে? লুপ ঘুরে ওই যে সাকিব নামে ফাংশন আছে ওখানে সে চলে যাবে, ওখানে গিয়ে সে ওই ভাগশেষের কাজটা আবার করবে। ঠিক আছে, আমি প্রোগ্রাম রান করি। তাহলে আমাদের 16, এক্স এর মান 16, ওয়াই এর মান হচ্ছে 5। দেখো বলতেছে 1 ইজ দ্য জিসিডি, তাহলে জিসিডি হচ্ছে আমার 1। ও কিন্তু ঘুরে ঘুরে যখন দেখে যে কোনো ভাগশেষ করার মতো শোষণ হয় না তখন ও 1 চলে আসছে। আবার যদি আরেকটা প্রোগ্রাম রান করি, 16 আর 4, দেখবো গসাগু হচ্ছে 4, 4 ইজ দ্য জিসিডি। তারপর আবার যদি রান করি, তাহলে এখানে আমি দিলাম হচ্ছে 185 আর হচ্ছে 98, এদের গসাগু হচ্ছে আমাদের
1 যেহেতু মিলে নাই, আমি দেখলে বোঝা যাচ্ছে এটা গসাগু 1 হবে। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমাদের গসাগুটা আমরা বের করব। তো এই হচ্ছে প্রোগ্রাম। প্রথমে এক্স ওয়াই জেড তিনটা ভ্যারিয়েবল দিব, এক্স আর ওয়াই এর ভ্যালু স্ক্যান করব। এক্স যদি ওয়াই থেকে ছোট হয় তাহলে এক্স জেড এর মধ্যে এক্স রাখবো, না হলে জেড এর মধ্যে ওয়াই রাখবো। তো একটা নিজের ফাংশন বানিয়ে নিছি, নিয়ে যদি এক্স কে জেড দ্বারা ভাগ করার পর ভাগশেষ শূন্য হয় এবং এক্স ওয়াই কে জেড দ্বারা ভাগ করার পর ভাগশেষ শূন্য হয়, তাহলে লিখবো যে জিসিডি হচ্ছে জেড। আর যদি না হয় তাহলে আমি কি করবো, জেড থেকে 1 মাইনাস করতে থাকবো আর তারপরে আমার ফাংশনে পাঠিয়ে দিব। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা এইটা করবো। তো এখানে চেঞ্জ কোথায় হবে? এখানে আমাদের তো আমরা 28 নাম্বারটা করলাম, সরি 29 নাম্বার করলাম, 30 নাম্বারে চেঞ্জ কোথায় হবে? চেঞ্জটা হবে হচ্ছে গিয়ে আমাদের এখানে যেহেতু আমরা কি করছি, ছোট সংখ্যা বের করছি গসাগুর ক্ষেত্রে, তো লসাগুর ক্ষেত্রে এখানে উল্টা হবে, মানে বড় সংখ্যাটা বের করবো। ঠিক আছে, তাহলে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই হলে জেড এর মধ্যে এক্স রাখবো, না হলে জেড এর মধ্যে ওয়াই। এটা একটা চেঞ্জ হবে এখানে, এই যে মার্ক করে রাখছি আমি, এইটা একটা চেঞ্জ। আর একটা চেঞ্জ হবে হচ্ছে এখানে আমরা 1 মাইনাস করছি, এখানে আমরা 1 প্লাস করবো। এই হচ্ছে চেঞ্জ, আর কোনো চেঞ্জ নেই। ঠিক ফ্লোচার্টের ক্ষেত্রেও তাই, আমরা এখানে এই যে এক্স, এই যে চিহ্নটা আছে এই চিহ্নটা চেঞ্জ করে দিব। এক্স ইজ গ্রেটার দেন ওয়াই আছে, এখানে লেস দেন ওয়াই আছে, এটা গ্রেটার দেন ওয়াই করে দিব। আর এখানে আমাদের জেড ইকুয়ালস টু জেড মাইনাস 1 আছে, এটাকে জেড ইকুয়ালস টু জেড প্লাস 1 করে দিব। তাহলে আমাদের যে লসাগুর যে প্রোগ্রামটা আছে লসাগুর প্রোগ্রামটা আমাদের হয়ে যাবে। ঠিক আছে, তো 29 30 শেষ করলাম আমরা। এখন হচ্ছে 31 নম্বরে যাচ্ছি, ফ্যাক্টরিয়াল বের করার প্রোগ্রাম। তো ফ্যাক্টরিয়াল বের করার প্রোগ্রাম খুবই সহজ। তো আমাদের ফ্যাক্টরিয়াল বের করার প্রোগ্রামে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মানে আমাদের যদি বলে 5 এর ফ্যাক্টরিয়াল বের করো, ফ্যাক্টরিয়াল অফ 5, তাহলে কি করি 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 এভাবে করি। তো আমরা এখানে যেটা করবো, আমরা যদি এই জিনিসটাকে এই সিকোয়েন্সটাকে উল্টা চালাই 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5, তাহলে কিন্তু আমাদের হয়তো বা জিনিস সিস্টেম সেম থাকবে না, কিন্তু আউটপুট কিন্তু সেমই আসবে। আমার এখানে আউটপুট নিয়ে কথা, এখানে সিস্টেম নিয়ে কোনো কথা নেই। তো এখন দেখো তাহলে 1 2 3 4 5 এটা সিকোয়েন্স আছে, তেমন আমরা লুপের এখানে সাহায্য নিতে পারি, লুপের সাহায্যে করতে পারি। তো আমরা যেটা করব সেটা হচ্ছে প্রোগ্রাম শুরু করব। এটা হচ্ছে 31, এটা হচ্ছে ফ্যাক্টরিয়াল বের করার প্রোগ্রাম। এখানে ইনপুট নিব কাকে কাকে, আমি ইনপুট নিব হচ্ছে আই, এটা কাউন্টার ভ্যারিয়েবল, আমার এফ যে ফ্যাক্টরিয়াল সেটা, একটা ভ্যারিয়েবল নেব যেটার ফ্যাক্টরিয়াল আমি বের করতে চাচ্ছি এনতম পদের সাপোজ। তাহলে আমি কি করব, আই এর ভ্যালু সেট করব 1 আর এফ এর ভ্যালু সেট করব হচ্ছে 1। ঠিক আছে, আই এর ভ্যালু সেট করব 1 আর এফ এর ভ্যালু সেট করব 1। এখন এফ এর ভ্যালু আমরা আগের বার এস এর ভ্যালু 0 রাখছিলাম, তো আমরা এখন এবার লিখবো হচ্ছে 1, কারণ আমরা এখানে গুণ করতেছি, আর গুণ করলে যে কোনো সঙ্গে গুণ করলে সেটা তোমার ইয়ে হয়ে যায়, 0 সাথে গুণ করলে 0 হয়ে যাবে, তাই আমরা এখানে 1 রাখছি। তার মানে শর্ত হবে হচ্ছে i লেস দেন ইকুয়ালস টু n। তো আমার ট্রু যদি হয় তাহলে আমি কি করব, তাহলে আমি 1 করে বাড়াবো এবং আগে s ইকুয়ালস টু s ইন্টু i করতাম, তাহলে f ইকুয়ালস টু f ইন্টু i এটা করব। করার পরে আমি লুপে ফেরত যাব, আর এখানে ফলস এর ক্ষেত্রে আমরা এটা প্রিন্ট করে দিব, প্রিন্ট f। শেষ। এই হচ্ছে আমাদের ফ্যাক্টরিয়াল বের করার প্রোগ্রাম, এভাবে করবো আমরা। তো কোডিংটা দেখি, সেম আগে এখানে অ্যালগরিদম বললাম না, কারণ আমাদের এখানে অ্যালগরিদম আগে যা ছিল তাই, কোনো চেঞ্জ নাই। int i, f, n, এখানে আমাদের স্ক্যান করতে হবে %d, অ্যাড্রেস অফ n, n এর ভ্যালু স্ক্যান করতে হবে। ফর লুপ চালাবো এখন, ফর i is equals to 1, i is less than equals to n, i is equals to i plus 1।
করার পরে আমরা এখানে f is equals to f into I এই ফাংশনটা বসাবো, এই ইকুয়েশনটা বসাই এর বাইরে প্রিন্ট দেব, printf f। তাহলে কি করবে, f এর মধ্যে f এর মান, আচ্ছা এখানে f এর মান সেট করে নেই, f এর মান হচ্ছে 1। রান করি, n এর ভ্যালু হচ্ছে, n এর ভ্যালু দিলাম আমি হচ্ছে 5, যে 5 এর ফ্যাক্টরিয়াল হচ্ছে 120, ঠিক আছে। এই আর কি, এবার হচ্ছে আমরা ফ্যাক্টরিয়ালটা বের করব। এই ফ্যাক্টরিয়াল কোড হচ্ছে এটা। এখন আমাদের লাস্ট যে প্রোগ্রাম আছে 32, 32 নাম্বারটা করবো আমরা এখন। প্রাইম নাম্বার বের করার প্রোগ্রাম, প্রাইম নাম্বার বের করার প্রোগ্রামটা দেখো আমাদের এখানে যেটা আছে, আমি শীটটা দিয়ে দেবো তোমাদেরকে। এটা হচ্ছে 32টা প্রোগ্রাম সলভ করা আছে এখানে, 32টা প্রোগ্রামের এই যে 32 নাম্বারটা, তো এটা আমাদের লাগবে না, পরীক্ষাটা খুব একটা আসে না, জাস্ট কিন্তু আমি তো প্রোগ্রামটা করে রাখছি, প্রোগ্রামটা দিয়ে দিব তোমাদেরকে। আজকের ক্লাস এখানে শেষ করব, আর নেক্সট ক্লাসে হচ্ছে আমরা হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপ এটা একটু দেখবো, আর হচ্ছে থিওরিতে পড়বো, বইয়ের থেকে কিছু থিওরি আছে বইতে, সেগুলো আমরা পড়বো। পড়ে আমরা তারপরের ক্লাসে আমাদের পরীক্ষা হবে 1 থেকে 32 পর্যন্ত প্রোগ্রামের ফ্লোচার্ট, অ্যালগরিদম, কোড তিনটার, এবং থিওরি যেগুলো আমি দেখাইছি ওই থিওরির উপরে পরীক্ষা হবে, ঠিক আছে। তো সেটা আমি একটু ভুল আছে, সেটা এডিট করে তোমাদেরকে দিয়ে দিব। নেক্সট ক্লাসে পুরোটা ক্লাস 1.5 ঘন্টার পরীক্ষা হবে, 50 মার্কের, 30টা হবে ক্রিয়েটিভ আর 20 মার্কের হবে হচ্ছে এমসিকিউ। তো আজকের মতো ক্লাস এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।